পাহাড়চূড়া, দীঘল উপত্যকা ও এক পশলা হ্রদের প্রাণবন্ত ঐক্যতানের নাম কাশ্মীর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমার এবারের ইন্ডিয়া ভ্রমণের অদৃশ্য সফরের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভ্লগে আমরা দিল্লি থেকে রওনা হব দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাশ্মীরের শ্রীনগর এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারে করে দিল্লি থেকে কাশ্মীরের পথে রওনা হচ্ছি। সো আমরা এখনই আমাদের হোটেল থেকে দিল্লি থেকে বের হয়ে যাব এবং আমাদের হোটেল থেকে এয়ারপোর্টের দূরত্ব খুব বেশি না, আমরা জাস্ট 15-20 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাব। সকাল 10টা 25 ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ার ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদেরকে কাশ্মীরের উদ্দেশ্যে নিয়ে যাবে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের আকাশপথে দিল্লি টু কাশ্মীরের যে ভ্রমণ, সেই ভ্রমণের অভিজ্ঞতা। সেই সাথে আমরা আজকে ডাল লেকে গিয়ে আমাদের হোটেল বা হাউস বোট যেগুলো বলা হয় সেগুলো ভাড়া নেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমরা ডাল লেকের আশেপাশে এবং শ্রীনগর ঘুরে বেড়াবো, আপনাদেরকে দেখাবো কী কী করব, আমাদের সকল অভিজ্ঞতা আপনারা পেতে যাচ্ছেন। সেই সাথে কাশ্মীর সিরিজের আমাদের এবারের সম্পূর্ণ ব্লগগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এবারের ইন্ডিয়া সফরের সব ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজেও ফলো করে রাখতে ভুলবেন না, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। তো আমরা অলরেডি আমাদের ট্যাক্সি পেয়ে গিয়েছি, এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো ট্যাক্সি গতকালকে এখানে একজন এর সাথে কথা হয়েছিল, বিকেলে যখন বের হয়েছিলাম ওনাকে বলে রেখেছিলাম যে আগামীকাল সকাল 7টায় আমরা এয়ারপোর্টে যাব। তো উনি ঠিক 7টা বাজার 10 মিনিট আগে আমাকে ফোন করেছে বা আমাকে আমার হোটেলে চলে এসেছে আর কি নিতে। তো এখন যাচ্ছি আমরা ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে। তো আমাদের কিন্তু ঢাকা থেকেই যে বোর্ডিং পাস আছে আমাদের দিল্লি থেকে কাশ্মীরের বা শ্রীনগরের, সেটা দিয়ে দিয়েছিল। তো আমরা ঢাকা থেকে দিল্লির বোর্ডিং পাস এবং কাশ্মীরের বা শ্রীনগরের বোর্ডিং পাস দুইটা একসাথেই পেয়েছি। আর একটা কথা খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, সেটা হচ্ছে আপনাকে যদি কখনো ট্রানজিট ভিসায় যে কোনো দেশে আপনি যদি যান কখনো, যে মানে ভিসা বলতে টিকেটে আপনি কোনো এয়ারপোর্ট হয়ে যদি অন্য এয়ারপোর্টে যেতে চান, তাহলে সেক্ষেত্রে যদি আপনাকে একই সাথে দুইটা বোর্ডিং পাস দিয়ে দেয়, তাহলে ডেফিনেটলি আপনার যেই ডিপার্চারটা আপনি অলরেডি একটা ডিপার্চার কমপ্লিট করার পর কোনো একটা দেশে অ্যারাইভাল করে ডোমেস্টিক্যালি যদি অন্য জায়গায় যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড যেই মানে এই বোর্ডিং পাসটা দিবে সেটা কিন্তু অবশ্যই হারানো যাবে না, রাখতে হবে আপনার কাছে। যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু ঝামেলা পোহাতে হতে পারে, ঠিক আছে? আপনি যে মানে যেতে পারবেন না ব্যাপারটা এমন নয়, তবে অনেক সময় এটাও হতে পারে যে আপনি যেতে পারবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে ওই ইস্যুটা আর থাকে না, যে পসিবিলিটি থাকে না বা সুযোগ থাকে না, এমন একটা সময় আপনি গিয়ে উপস্থিত হন আর কি। তো এই জন্য এটা হারানো যাবে না, ডেফিনেটলি আপনার কাছে রাখতে হবে। সো আমরা ভিস্তারা এয়ারলাইন্সে যাচ্ছি। গতকালকে আমরা ঢাকা থেকেও দিল্লিতে ভিস্তারা এয়ারলাইন্সেই এসেছিলাম। তো আজকে আমাদের অন্য আরেকটা এয়ারক্রাফটে আমরা যাব। তো লেটস সি। এখান থেকে আমি যেই হোটেলে ছিলাম, আমি হোটেল এরিয়াটা ছিল আমার নিউ দিল্লিতে মেহপালপুর, এখানে আমি এ ব্লকে একটা হোটেলে ছিলাম। তো এখান থেকেই এয়ারপোর্টে আমার ট্যাক্সিতে যেই রেন্ট সেটা 400 রুপি নিচ্ছে। সকালটা বেশ সুন্দর, চমৎকার। আর আমি টেম্পারেচার সকালে যেটা দেখেছি সেটা 32 ডিগ্রি সেলসিয়াস দিল্লিতে, যেটা মানে বাই টাইম আস্তে আস্তে বাড়বে, কারণ গতকালকে যখন আমি দিল্লিতে নেমেছি তখন টেম্পারেচার ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, 36 to 7। তো আজকে এই সময়ে আমি যে জিনিসটা চেক করলাম, শ্রীনগর বা কাশ্মীরে এখন টেম্পারেচার, শ্রীনগর যে এরিয়াটা সেই এরিয়াটা আছে আপনার 10, 11 বা 12 ডিগ্রি সেলসিয়াস, তার মানে প্রায় 3 ভাগের 1 ভাগ, এবং সেটা রাতে আরও অনেক কমে যায়, সময়ে সময়ে সেটা বাড়ে। তো চলুন দেখা যাক আসলে দিল্লি থেকে কাশ্মীর গিয়ে দেখি যে কাশ্মীরের ওয়েদারের কী অবস্থা, এবং সেখানকার সৌন্দর্য আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত ভারতের প্রধান আন্তর্জাতিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে কাজ করে। নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং নয়াদিল্লির থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দরটি 5106 একর অঞ্চল জুড়ে বিস্তৃত। 2009 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে
নামকরণ করা হয় এই বিমানবন্দরটির। 2009 সাল থেকে বিমানবন্দরটি যাত্রী সংখ্যার হিসেবে ভারতের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। 2015 সালের শেষের দিকে মুম্বাইকে অতিক্রম করে পণ্য পরিবহনের দিক থেকেও এটি দেশের ব্যস্ততম পণ্যবাহী বিমানবন্দর হিসেবে পরিচিতি লাভ করে। 2018 সালের ক্যালেন্ডারে প্রায় 7 কোটি যাত্রী পরিবহনের মাধ্যমে যাত্রী পরিবহনের দিক থেকে এটি বিশ্বের 12তম ব্যস্ততম বিমানবন্দর এবং এশিয়ার 6ষ্ঠতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে খ্যাতি লাভ করে। এটি এয়ারবাস A320 বিমানের জন্য বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর। নির্মাণাধীন সম্প্রচারণ কর্মসূচিটি 2030 সালের মধ্যে বিমানবন্দরের যাত্রী পরিচালনার সক্ষমতা 100 কোটি পর্যন্ত বাড়িয়ে তুলবে। দেখতে দেখতে রাস্তায় জ্যাম থাকা সত্ত্বেও মাত্র 10 মিনিটেই আমরা আমাদের নয়াদিল্লির মেহপালপুর এ ব্লকের হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনালে। এখান থেকেই আমরা আমাদের গেট ধরে আমাদের ফ্লাইটে টেক অফ করার চেষ্টা করব এবং আমাদের মেহপালপুরের হোটেল থেকে এখানে আসার যেই ট্যাক্সি ভাড়া সেটা নিয়ে এসে মাত্র 400 রুপিস, যেটা একটু আগে আপনাদেরকে বলেছি। আপনারা যারা দিল্লিতে কোনো ট্রানজিট নেবেন বা দিল্লিতে ট্রানজিট করে কোথাও যাবেন তাদেরকে বলবো ডেফিনেটলি আপনারা নিউ দিল্লিতেই চেষ্টা করবেন মেহপালপুরের আশেপাশে থাকতে, তাহলে 5-10 মিনিটের দূরত্বের রাস্তায় আপনি আপনার সময়, খরচ এবং কষ্ট কমিয়ে কিন্তু খুব সহজেই এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন আপনার পরবর্তী ফ্লাইট ধরার জন্য। সো আমরা অলরেডি চলে এসেছি দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই যে এখন হচ্ছে আমাদের টার্মিনাল 3 থেকেই ডিপার্চার। দেখা যাক ডোমেস্টিক ফ্লাইটগুলো কোত্থেকে ছাড়ে। তো আমরা আমাদের ব্যাগেজগুলোকে এখানে নিয়েছি, আরও বসে পড়েছে। সো লেটস গো। ভেতরে এয়ারপোর্টের ভেতরে গিয়ে আমাদের খাবার খেতে হবে। আমরা আবার কোনো খাবার দাবার খাইনি। চলো। বোর্ডিং পাস 1 নম্বর গেট দিয়ে দিচ্ছে বললো। সো আমরা 1 নম্বর গেট দিয়েই যাওয়ার চেষ্টা করছি। চেক করে করে এই পাশ থেকে চেক করে করে ঢোকানো হচ্ছে, আর ওই পাশে হচ্ছে অনলাইনে যারা চেক ইন করছে ওই কাউন্টারগুলোতে অনলাইনে চেক ইন করতে পারছে। আর এটা ম্যানুয়াল চেক ইন করতে চাইলে সরাসরি এদিক দিয়ে করা যাবে। আমরা এই গেট দিয়ে 1 নম্বর গেট দিয়ে ঢুকছি আর কি। 1A অ্যান্ড 1B হচ্ছে ওই পাশে। সো এই পাশে আমরা আমাদের এয়ারলাইনের যেই চেক ইন গেট সেটা পেয়েছি। বিস্তারা এয়ারলাইন্স UK 611 গেট নাম্বার AB। যাই গেট নাম্বার ABর দিকে। এখানে একটা সুবিধা আছে, আপনার যে বোর্ডিং পাস আছে এই বোর্ডিং পাস দিয়ে আপনি চাইলে ওয়াইফাই নিতে পারবেন। বোর্ডিং পাস দেখিয়ে এখানে ওয়াইফাইয়ের অনেকগুলো বুথ আছে। ওই পাশে আছে, এই পাশে আছে আপনার যেটা বিস্তারা এয়ারলাইন্স AB, এটাই না? ওকে, এখানেই চেক ইন করি আসো। সো আমরা এইখান থেকে প্রথমে আমাদের ব্যাগেজগুলোকে ড্রপ করব এই পাশ থেকে। তারপরে হচ্ছে আমাদের ব্যাগেজ ড্রপ করা হয়ে গেলে, চেক ইন কমপ্লিট হলে দেন আমরা হচ্ছে চলে যাব আমাদের গেটের পাশে, যে পাশ থেকে আমাদের ফ্লাইট টেক অফ করবে। সো এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের বোর্ডিং পাস কমপ্লিট করে, চেক ইন কমপ্লিট করে, তারপরে বডি চেকিং কমপ্লিট করে চলে এসেছি গেটের পাশেই। আমাদের গেট নাম্বার হচ্ছে 50, আর এখন বাজে হচ্ছে 8:42। আমরা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে চেক ইন করার পর যেই কমার্শিয়াল এরিয়াটা থাকে বা মার্কেটিং এরিয়াটা থাকে সেটার মধ্যে আছি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের শপ আছে, তারপরে কফি শপ এবং বিভিন্ন খাবারের দোকান আছে আর কি। তো এর আগের বারও আমি এখানে এসেছিলাম, মানে দিল্লি এয়ারপোর্ট থেকে যখন আমি আসলে গোয়া গিয়েছিলাম, কিন্তু
তখন খুব বেশি একটা ঘোরার সময় পাইনি, চলে গিয়েছিলাম। বাট এখন উই আর লুকিং ফর ফুড। আমরা এখন কোনো নাস্তা করিনি, বেজে গেছে 8:42, কিন্তু ইন্ডিয়ান টাইম কত সেটা দেখতে হবে, কারণ আমার হাতে এখনও বাংলাদেশি টাইম। ইন্ডিয়ান টাইমে বাজে 8:12। সো আমাদের 10:25-এ ফ্লাইট। তো দেখি আমরা এই দিল্লি স্ট্রিট থেকে কোনো কিছু খেতে পারি কি না, তারপরে খাবার দাওয়া শেষ করে আমরা আমাদের ফ্লাইট ধরবো। দিল্লি এয়ারপোর্টটা খুবই হিউজ, মানে এখানে প্রচুর পরিমাণে রাশ থাকে সব সময়, আর অনেক মানুষের আনাগোনা থাকে, কারণ ইন্টারন্যাশনাল অনেক ফ্লাইটের কিন্তু এখানে আসলে ট্রানজিট পড়ে, আর বিশেষ করে ডোমেস্টিক ফ্লাইটগুলোরও ট্রানজিট পড়ে। যারা আসলে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে অনেক দূরত্বে যেতে চায়, তাদের ট্রানজিটগুলো কিন্তু সাধারণত এই এয়ারপোর্টেই পড়ে, যার কারণে এই এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ভিড় রয়েছে। আর আমরা যখন আসলে মানে লাগেজ চেক ইন করছিলাম, বা আমাদের যে সমস্ত জিনিসগুলো আমরা হ্যান্ডে নিয়েছি, হ্যান্ড লাগেজ যেগুলো আছে, বা আমার যে ইলেকট্রনিক গ্যাজেটগুলো আছে, এগুলো যখন চেক ইন করাচ্ছিলাম, আমার বডি চেক ইন করাচ্ছিলাম, সেখানে অনেক ভিড় ছিল। আসলে সেখানে তুলনামূলক অনেক বেশি সময় লেগেছে। গতকালকে বাংলাদেশে যা সময় লেগেছিল তার চাইতেও বেশি, ডেফিনেটলি স্বাভাবিক, কারণ বাংলাদেশি এয়ারপোর্ট যতটা ছোট, বা আমাদের এই মানে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের তুলনায় এই এয়ারপোর্টের কিন্তু ডেফিনেটলি প্যাসেঞ্জার অনেক বেশি এবং ট্রাফিক বেশি, যার কারণে আসলে এটা অনেক বেশি রাশ থাকে সবসময়। আপনারা দেখতে পাচ্ছেন যে একজনের পর একজন যেতেই আছে আর কি। ওই যে তামান্নার আরও অলরেডি চলে গেছে দিল্লি স্ট্রিটের সামনে, ওরা হয়তো বা কিছু খাবে। সো আই এম অলসো লুকিং ফর ফুড, রিয়েলি ভেরি হাংরি। हाँ हाँ ले लीजिए अपनी। कोक अनलिमिटेड ऑर्डर की मेरा डोसा ऑर्डर का 2 है, 2 अनलिमिटेड कोक है। अनलिमिटेड कोक नहीं हाँ অর্ডার দিছি তো। তো আমরা 2টা মশলা ধোসা অর্ডার করেছি, আর সাথে 2টা চা। এখানে আমাদের বিল এসেছে 1152 রুপিস এয়ারপোর্টের মধ্যে। 1152 রুপিস। এয়ারপোর্টের খাবারের দাম সবসময় একটু বেশি থাকে, সুতরাং এখানে খেতে চাইলে ডেফিনেটলি সেই মানে মন মানসিকতা নিয়ে খেতে হবে আর কি, কারণ বাইরের মতো প্রাইস এখানে পাওয়া যাবে না। হয়তো বা এটা বাইরে খেলে 150 বা 200 রুপিস হতো প্রাইস, সেটা এখানে আসলে 1300 বাংলা টাকায় 1400-1500 টাকার মতো হয়ে যাচ্ছে আর কি। তো এখানে অনেকেই আসলে খাচ্ছে। এই পাশে রান্নাঘর, সবাই রান্না করছে, আর এই পাশে হচ্ছে সবাই খাচ্ছে। আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে মশলা ধোসা। এখানে কি কি দিছে আল্লাহই ভালো জানে। ইন্ডিয়ান খাবার, আমি একটা নামও জানি না। আর খাবো না? খাও আম্মু। খারাপ না, ভালো। গুড। কেমন আরো? ये टमाटर चटनी और ऐसे क्या सांबर। सांबर সাম্বার কি? सांबर সাম্বার। সাম্বার কি? সবজি দিয়ে বানায় খাও। এটা হচ্ছে নারকেলের চাটনি, এটা টমেটোর চাটনি, আর এটা সাম্বার। আমি নাম জানতাম না, তামান্না বললো। আর এটা হচ্ছে ধোসা। ধোসার ভেতরে মশলা পাওয়া গেল।
শোনো, এগুলো করার অভ্যাস আমার, যদি আমি এদিকে না করি পরে আরও বড় বড় দেশে গিয়ে আমার সমস্যা হয়ে পড়ে। যে কোনো জায়গায় ফিল্মিং, বুঝছো? রুটি থাক। চাই, হ্যাঁ। দেখি এবার এয়ারপোর্টের চাটা কেমন হয়। চাটা আমাদের এই কম্বোর মধ্যে ছিল 1152 রুপিস, যেখানে মনে হচ্ছে। চাটা মশলা চা, খুব বেশি একটা মজা লাগে না, তবে কাজ চালিয়ে যাওয়ার মতো আর কি, নট প্রেফারেবল। দীর্ঘক্ষণ হাঁটার পর দিল্লি আন্তর্জাতিক এয়ারপোর্টের এই বিশাল লবি হেঁটে হেঁটে এসে আমরা আমাদের গেট নাম্বার 50-তে এসে বসেছি। তো এখান থেকে অলরেডি আমাদের যে ফ্লাইট নাম্বার সেটা দেখা যাচ্ছে, UK 611 শ্রীনগর জম্মু। স্টেটের টাইম হচ্ছে 10:25, 10:25, আর এস্টিমেটেড টাইম সম্ভবত সেটাই আছে, এখন পর্যন্ত কোনো কমায় বাড়ায়নি। সো দেখতে দেখতে অনেক সময় অপেক্ষা করার পর আমাদের এয়ারক্রাফটটি চলে এসেছে এবং আমাদের বোর্ডিংও শুরু হয়ে গেছে। অলরেডি অনেকেই দেখতে পাচ্ছেন সিরিয়ালে দাঁড়িয়েছিল এবং আমরাও সেখান দিয়েই আমাদের এয়ারক্রাফটে ওঠার জন্য পথ ধরেছি। সো আমাদের এয়ারক্রাফটের ঢাকা থেকে দিল্লি হয়ে কাশ্মীর পর্যন্ত ভাড়া ছিল 55,000 বাংলা টাকা। এটা ওয়ান ওয়ে টিকিট ছিল, নট রিটার্ন টিকিট। 3 জনের জন্য এখানে আরোয়ার যেই বিমান ভাড়াটা সেটা তুলনামূলক একটু কম ছিল, সেজন্য আমরা 3 জন মিলে 55,000 টাকা দিয়েই কিন্তু যেতে পেরেছি দিল্লিতে একদিনের ট্রানজিট নিয়ে কাশ্মীর পর্যন্ত। আর আসার সময় আমরা আসলে কিভাবে আসব সেটা নিশ্চয়তা ছিল না, সেজন্য আমরা কিন্তু ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসারও আমাদের কাছে যখন রিটার্ন টিকিটের কথা জিজ্ঞাসা করেছিল তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা আসলে সলো ট্রাভেলে যাচ্ছি, আসার সময় আমরা কোন পথে ফিরব সেটা এখনও নির্দিষ্ট নয়। সেজন্য আসার সময় আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমাদের ফ্লাইট ধরবো, অথবা ট্রেনে আসবো, অথবা বাই রোডেও আসার সম্ভাবনা রয়েছে। আর এটা বলার পরেই কিন্তু আসলে ইমিগ্রেশন অফিসার আমাদেরকে আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেনি। তারা বুঝতে পেরেছে যে আমরা আসলে ভালো একটা সোলো ট্যুর দেওয়ার জন্যই কিন্তু যাচ্ছি। বাই দ্য ওয়ে, ডেফিনেটলি আপনার যদি আসলে সোলো ট্যুরের ইচ্ছা না থাকে তাহলে চেষ্টা করবেন ফ্লাইটের টিকিট কাটলে রিটার্ন টিকিট কাটার, যদি আপনার ক্ষেত্রে সেটা পসিবল হয়, কারণ সেক্ষেত্রে আপনার ইমিগ্রেশনটা একটু স্মুথলি হবে। যদিও এটা নিয়ে খুব বেশি একটা প্রবলেম না হওয়ার কথা না, আই হোপ। সো আমরা দেখতেই পাচ্ছেন যে আমাদের ইকোনমিক যেই সেকশন আছে সেখানে চলে এসেছি। সো এখান থেকে এসে আমরা আমাদের যেই সিট আছে সেই সিট নিয়ে নিব। আর এখানে আমরা 3টা সিট একসাথেই পেয়েছি আরোয়াকে জানালার পাশে দিয়ে। বিমান আকাশে উঠতে না উঠতেই আমাদের কাছে চলে এসেছে আমাদের খাবার। আর ভিস্তারা এয়ারলাইন্সের খাবারে আমরা আজকে পেয়েছি একটা কুকিজ, একটা ড্রিঙ্কস, আর হচ্ছে সেই সাথে একটা রিফ্রেশিং ওয়াইপ, আর সেই সাথে ছিল একটা নন ভেজ ফুড, যেটা সত্যিই সুস্বাদু ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই পর্যন্ত এই সফরে আমরা ভিস্তারা এয়ারলাইন্সে 2বার উঠেছি, 2বারের খাবারই বেশ দুর্দান্ত ছিল এবং পরবর্তীগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, দিস ভিডিও ইজ নট স্পন্সর্ড বাই ভিস্তারা এয়ারলাইন্স, বাট পরবর্তীতে বা ভবিষ্যতে আমাদেরকে স্পন্সর করলে আমরা কিন্তু মানা করব না। বাই দ্য ওয়ে, আমাদের এই ভ্লগগুলো যারা দেখছেন তাদের মধ্য থেকে যদি আপনারা কেউ ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল ট্যুরিজমের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা চাইলে আমাদের এই সফরগুলোকে আপনারা স্পন্সর করতে পারেন এবং তার মাধ্যমে আপনারা আপনাদের
প্রতিষ্ঠান বা আপনাদের কোনো সেবার প্রমোশন করাতে পারেন। আর সেজন্য আমাদের চ্যানেলের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের আজকের সফরে এখান পর্যন্ত আমরা আসলে কাশ্মীরের এই আকাশ দেখতে পাচ্ছেন যে আকাশের সাথে আমরা পর্বতসমূহের উপরে মেঘ এবং স্নোয়ের কম্বিনেশন দেখতে পাচ্ছি। কিছুক্ষণ মধ্যেই আমরা অবতরণ করব কাশ্মীরের শ্রীনগরে। পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আমরা শ্রীনগর থেকে ডাল লেকে যাচ্ছি এবং ডাল লেকে গিয়ে কিভাবে হাউস বোট নিলাম, সেখানে কী কী খেলাম এবং শিকারা রাইড সহ আরও দুর্দান্ত সকল কিছু শেয়ার করতে যাচ্ছি পরবর্তী ব্লগে। দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।